কাঠালিয়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল ও জিয়াউর রহমান এবং তার পরিবারের পরে কিছু আলোচনা করব এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের এই মিলাদ মাহফিল। এখানে উপস্থিত আছেন কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি, আজকে এই মিলাদ মাহফিলের সভাপতি জনাব জালালুর রহমান আকন সহ কাঠালিয়া উপজেলার নেতৃবৃন্দ। উপস্থিত আছেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি, উপস্থিত আছেন ঝালকাঠি জেলা আইনজীবী আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্য পিপি অ্যাডভোকেট মাহির হোসেন, আমাদের ঝালকাঠি বরিশাল থেকে বেশ কয়েকজন ওলামা দলের নেতৃবৃন্দ এসেছেন। আমি খুশি হয়েছি, আলেম ওলামাদের জিয়াউর রহমান অত্যন্ত পছন্দ করতেন, তারা আজকে আমাদের এই দোয়া মাহফিলে শরীক হয়েছে। আসলে আজকে আলোচনা করতে গেলে যে মানুষটি সম্পর্কে আমরা কথা বলছি তার সম্পর্কে জানা আমাদের জরুরি। আমার সামনে আজকে প্রথমেই যে ছাত্র দলের নেতারা পরিচিত হয়েছ তাদেরকে বলতে চাই, তোমরা জিয়াউর রহমানের জীবনী করবে, তাই এই দেশকে ভালোবাসতে শিখবে। 1971 সালে যখন রাজনৈতিক নেতারা বাংলাদেশের 7.5 কোটি মানুষকে নিরস্ত্রায় এবং একরকম বিপদের মধ্যে ফেলে দিয়ে পাকিস্তানি সেনাদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। একটু আগেই রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সাহেব বিস্তারিতভাবে বলেছেন, আমি ওই প্রসঙ্গে না যাই। আপনারা দেখেছেন আওয়ামী লীগ আজকেও বাংলাদেশে নাই। সেদিনও এই আওয়ামী লীগের সকল নেতারা ভারতে শরণার্থী, এক কথায় আপনারা বলেন আজকে যেভাবে রোহিঙ্গা দেখেন, এভাবে আওয়ামী লীগ সব রোহিঙ্গা হয়ে ভারতে চলে গিয়েছিল। তখন স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার 2টি শিশুপুত্র এবং তার স্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শত্রুর মুখে রেখে এদেশের 7.5 কোটি মানুষকে উদ্ধার করার জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। শুধুমাত্র আমি একটা ঘটনা দিয়ে কিছুটা আপনারা অনুধাবন করতে পারবেন। জিয়াউর রহমান প্রথমে সেনা বিদ্রোহ করলেন ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ক্যান্টনমেন্টে, সেখান থেকে মাত্র 500 গজ দূরে তার বাসা ছিল। তিনি তার পিএস এর মাধ্যমে একটি খবর পাঠালেন, আমি দেশের জন্য চললাম, তোমরা তোমাদের মতো থাকো, দোয়া করি যাতে নিরাপদে থাকো। এরপরেই জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার সাথে সাথে জিয়া পরিবারের তার স্ত্রী এবং 2 সন্তানকে পাকিস্তানি সেনারা গ্রেফতার করার জন্য খণ্ড করে তুলেছিল। তখন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2টি শিশু সন্তান নিয়ে চট্টগ্রাম থেকে বোরকা পরে স্টিমার যুগে এসে নারায়ণগঞ্জে নেমেছিলেন। ওখান থেকে তার এক আত্মীয়র বাসায়, যিনি তখন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি করতেন, আমাদের ম্যাডামের বড় বোন চকলেট আপার হাজবেন্ড, তার একটি সরকারি গাড়িতে করে তার বাসায় আসলেন। গোয়েন্দারা বুঝতে পারলেন যে খালেদা জিয়া ঢাকা এসেছেন এবং তাদের কাছে খবর আসলো কোন এক, ওনার নাম ছিল জহুরুল হক, কোন এক হক সাহেব, তিনি তাদেরকে চট্টগ্রাম থেকে নিয়ে এসেছেন এবং তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি করেন। পরের দিন আর্মিরা গিয়ে ওই অফিসে গ্রাউন্ড করলেন,
করে যত লোকের নামের শেষে হক ছিল সবাইকে নিচে নামিয়ে আনলেন। ভাগ্যবশত ওই হক সাহেব ওইদিন অফিসে যান। পরের দিন বোঝা গেল ওনাকে আর পাক আর্মিরা বাঁচতে দিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুইটা শিশু পুত্র সহ ওখান থেকে বের হয়ে অন্য একজনের সাবেক সেনা অফিসারের বাসায় আশ্রয় নিলেন ঢাকা গ্রিন রোড। অনেকেই আপনারা গ্রিন রোডকে চিনেন, সায়েন্স সেন্টারের ওখানে। এখানেও গোয়েন্দারা টের পেল কিছুদিনের মধ্যে। অন্যদিকে জিয়াউর রহমান তখন 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশের স্বাধীনতার দায়িত্ব নিল, যুদ্ধের দায়িত্ব নিল। জিয়াউর রহমানের স্ত্রীকে হন্য হয়ে খোঁজা হয়েছে জিয়াউর রহমানকে আত্মসমর্পণ করানোর জন্য। এরপরে যখন ওই বাসায় এক কর্মকর্তাকে, যার বাসায় উনি আশ্রয় নিয়েছিলেন, সায়েন্স ল্যাবরেটরিতে ওনাকে পাক আর্মিরা ধরে হত্যা করলো এবং তার নাম অনুযায়ী ক্যান্টনমেন্টে একটি স্কুলের নাম করা হয়েছে। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওখান থেকে পুরান ঢাকায় একজনের বাসায় আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে তার 4 বছরের বড় সন্তান, 2 বছরের ছোট সন্তান যে তারেক রহমান এবং আরাফাত রহমান সহ তাদেরকে গ্রেফতার করা হলো। অন্যদিকে শেখ হাসিনা, শেখ রেহানা, ফজিলাতুন্নেসা মুজিব, যারা বাংলাদেশের রাজনীতির কথা, স্বাধীনতা চেতনার কথা বলে গত 17 বছর এদেশের মানুষকে নিষ্পেষিত করেছে, তারা পাকিস্তানিদের আশ্রয়ে প্রতিদিন আরামের জীবন যাপন করতেছিল এবং শেখ হাসিনা নিয়মিতই সন্তান সম্ভাবনা থাকায় নিয়মিত আর্মির গাড়িতে করে মেডিকেল কলেজে ডাক্তার দেখাতে। জিয়াউর রহমানের স্ত্রীকে গ্রেফতার করে জিয়াউর রহমানকে একটি চিঠি পাঠানো হলো, তুমি আত্মসমর্পণ করো, অন্যথায় তুমি তোমার 2 সন্তান এবং তোমার স্ত্রীকে পাবে না। জিয়াউর রহমান দৃঢ় কণ্ঠে উত্তর দিয়েছিলেন, আমি জানি বাংলাদেশ স্বাধীন হবে, যে অস্ত্র আমি হাতে তুলে নিয়েছি এই অস্ত্রের কাছে পাকিস্তানি লক্ষ লক্ষ সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য। আমার স্ত্রী এবং আমার সন্তানদের যদি কোনো ক্ষতি করা হয়, আমি কসম দিয়ে বলছি পাকিস্তানের একটা সৈন্য বাংলাদেশ থেকে পাকিস্তান ফেরত যেতে পারবে না। এই ছিল জিয়াউর রহমান। তার মধ্য দিয়ে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা পেয়েছি স্বাধীনতা। জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্ব শেখ মুজিবকে দিয়ে ক্যান্টনমেন্টে ফেরত গিয়েছিলেন এবং বাংলাদেশের শাসনভার শেখ মুজিব নেওয়ার পরে আমরা দেখেছিলাম 1972 সাল থেকে 1973 সালে রক্ষী বাহিনীর তাণ্ডব, এদেশের মানুষের উপরে অন্যায় অত্যাচার, নির্বিচারে এদেশের মানুষকে কিভাবে নির্যাতন করা হয়েছিল। আমরা দেখেছিলাম 1974 সালে দুর্ভিক্ষ, তারপরে 1975 সালে দেশপ্রেমিক সেনাবাহিনী যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিল তাদের নেতৃত্বেই শেখ মুজিবকে উৎখাত করে আবার জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হয়। আমরা দেখেছি জিয়াউর রহমান সেই দিন ক্ষমতায় এসে তিনি ক্ষমতা ভোগ করে যাননি। তিনি দেশের মানুষের উন্নয়নের জন্য প্রথম তার হাতে কোদাল নিয়ে এদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য 19 দফার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করার যে স্বপ্ন দেখিয়েছিলেন তা দিয়ে আমাদের মাঝে উনি ঝাঁপিয়ে পড়েছিলেন একজন শ্রমিকের মতো। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া নিজে হেঁটে বেরিয়েছেন, কোথাও গাড়ি থামিয়ে মাইলের পর মাইল হেঁটেছেন, এমনকি কৃষকের খামারে গিয়ে হাজির হয়েছিলেন। বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যে যুদ্ধ করেছিল 1975 সালে শেখ মুজিব একদলীয় বাদশাহ ব্যবস্থা কায়েম করে যেভাবে সেই স্বাধীনতা সারা দেশের মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে প্রথমেই সেই বাদশাহকে অবৈধ ঘোষণা করে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
জিয়াউর রহমান চেয়েছিলেন এদেশের মানুষের মুক্তি, এদেশের মানুষের স্বাধীনতা, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি। কিন্তু আমরা দেখেছি জিয়াউর রহমানের হত্যার পরে বাংলাদেশে যে স্বৈরাচার এরশাদ ক্ষমতায় এসেছিল তার দোষর ছিল শেখ হাসিনা। ঠিক একইভাবে গত 17 বছর শেখ জিয়া পরিবারের উপরে শেখ হাসিনার নির্যাতন নিপীড়ন যেভাবে 1971 সালে পাকিস্তানি হানাদাররা জিয়া পরিবারের উপর অন্যায় অত্যাচার করেছিল, ঠিক একইভাবে আপনারা জানেন শেখ হাসিনার বক্তব্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই না, কারণ তার মানসিকতা এবং জিয়া পরিবারের প্রতি তিনি যে ভাষায় কথা বলেছেন কোন ভদ্র পরিবারের কোন সন্তান সেই ভাষায় কথা বলতে পারে। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্মানের সাথে শেখ মুজিবের নাম নিতেন। আমরা দেখেছি আমাদের তারেক রহমান 2001 সালে টঙ্গীপাড়ায় গিয়ে প্রথমে শেখ মুজিবের কবরটি জিয়ারত করেছে। এটাই ছিল দুই পরিবারের মধ্যে তফাৎ। বাংলাদেশের রাজনীতিতে সবসময় এদেশের মানুষের যখনই দুঃসময় এসেছে, এদেশের মানুষের যখনই স্বাধীনতার বিপর্যয়, যখনই সার্বভৌমত্বের উপরে কোন ধরনের কোন হুমকি এসেছে, জিয়া পরিবার এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আজও যেভাবে সেই এখান থেকে 850 কিলোমিটার 8500 কিলোমিটার দূর থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই বলছি আপনারা যারা এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন, আপনারা যারা জিয়া পরিবারের ত্যাগের কথা জানেন, আপনারা দেখেছেন জিয়া পরিবারের সন্তান হয়েও শেখ হাসিনার সুদা সদন 32 নম্বর এবং সর্বোপরি পূর্বাঞ্চলে 60 কাঠা ফ্লোর, অথচ খালেদা জিয়া এখনো একটি ভাড়া বাড়িতে থাকেন। ঢাকা শহরে একখণ্ড জমি নাই। এই পরিবারকে নিয়ে গত 17 বছর যারা মিথ্যাচার করেছে তাদের মুখোশ উন্মোচন করেছিল আওয়ামী লীগের একজন নেতা, যিনি 90-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, ছাত্র দলের নেতা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেছিলেন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজা দেওয়া হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এই সমালোচনা করতে দিয়া তিনি বাংলাদেশের বিচারকদের আক্রোশে পড়ে 6 মাস জেল খেটেছে। আমি তার সঙ্গে একই রুমে জেল খেটেছি। তাই বলছি আমরা আগামী দিনে যারা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করার জন্য যে ছাত্র নেতারা আজকে দায়িত্ব নিয়েছ, যারা আগামী দিনের নির্বাচনের কথা ভাবছেন, তাদেরকে বলবো আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, বাংলাদেশের সার্বভৌমত্বে অক্ষুণ্ণ রাখতে চান, তাহলে জিয়া পরিবারের পাশে এবং ধানের শীষের মার্কার সাথেই আপনাদের থাকতে হবে। তাই কে থেকে আসলো তাদের নাম নিয়ে আমরা কোথাও সময় ব্যয় করতে চাই না, কারণ আমাদের রাজাপুর উপজেলার সভাপতি অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলেছেন যে ওনারা শাহজাহানপুরের সঙ্গে যেভাবে নিজেরা বিএনপির বিরুদ্ধে অবস্থান না নিয়ে শাহজাহানপুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক একইভাবে আজকে যারা এসেছে তারা আবার শাহজাহানপুরের পুনর্বাসন চায়। আমরা কেউ শাহজাহানপুরের পুনর্বাসন এই রাজাপুর কাঠারিয়া আর যারা শাহজাহানপুরকে আবার রাজাপুর কাঠারিয়ায় পুনর্বাসন করার স্বপ্ন দেখছেন, আমি বলবো তারা দুঃস্বপ্ন দেখছেন। খুব অল্প সময়ের মধ্যেই তাদের স্বপ্ন ভঙ্গ হবে। তাই এই ব্যক্তিদের নিয়ে আমরা কোনো সমালোচনা করতে চাই না, কারণ তারা বিএনপির কেউ। শাহজাহানপুর জিয়া পরিবারকে বিপদে রেখে 2008 সালে এই রাজাপুর কাঠারিয়ার সমস্ত মানুষকে বিপদে রেখে নিজের স্বার্থে ভালো থাকার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে 5 স্টার হোটেলে ছিল। আপনারা সবাই বনে জঙ্গলে ঘুমিয়েছেন, আপনারা পুলিশের ভয়ে বনে জঙ্গলে ঘুমিয়েছেন,
নিজের জমি ধান কাটতে পারেন নাই, নিজের পুকুরের মাছ ধরতে পারেন নাই, সন্তানের পাশে থাকতে পারেন নাই। ঠিক একইভাবে 2024-23 সালে আবার 57 নভেম্বর মাসে সমস্ত নেতা কর্মীদের জেলে রেখে শেখ হাসিনার যাতা করে আমরা তখন জেলে বন্দী, তখন তিনি শেখ হাসিনার সঙ্গে আবার হাত মিলিয়েছেন। তিনি দলের সঙ্গে বেইমানি করেছেন, সমস্ত মানুষের সঙ্গে বেইমানি করেছেন। এই বেইমানের জায়গা বিএনপির কোন নেতা কর্মী হতে দিবে না। পরিশেষে যাদের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, যাদের ত্যাগের বিনিময়ে একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছি, তাদের জন্য আমরা দোয়া করব, ভবিষ্যতে রাজনৈতিক বক্তব্য দেব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।